এখানে একটা নির্দিষ্ট একটি আইন আছে, পিতামাতার ভরণ পোষণ আইন 2013। তো পিতামাতার ভরণ পোষণ আইন 2013, প্রথম কথা হচ্ছে যে এই আইনটা সম্পর্কে কতজন জানে, তাই না? এই যে এই আইনটা কিন্তু পিতামাতাদের জন্য। তো কতজন পিতামাতা জানেন, তাই না, যে আমার যে একটা অধিকার আছে, আমি যে আমার সন্তান যদি ঠিক মতো যদি আমার দেখাশোনা না করে তাহলে যে আমি আইনের আশ্রয় নিতে পারি, এই জিনিসটা কতজন জানে? সো এটা অনেকে জানেই না, বলতে গেলে খুব মানে গণ্য কিছু মানুষ জানে, যারা খুব শিক্ষিত মানুষ বা আইন সম্পর্কে জানে তারা জানে। এটা প্রথমত আমি বলবো যে গভর্নমেন্টের উচিত হচ্ছে যে এই পিতা মাতার ভরণ পোষণ আইন 2013 ওয়েল সার্কুলেট করা, যে প্রতিটা পিতা মাতার একটা অধিকার আছে, এটাকে ওয়েল সার্কুলেট করতে হবে প্রথমত। এই আইনের 9টি ধারা আছে এবং ধারাগুলো কিন্তু খুব সুন্দর, বাস্তবসম্পন্ন কিছু ধারা আছে, কিছু ব্যাকলগসও আছে। যদি বাস্তবসম্মত ধারা বলি তাহলে দেখেন এখানে বলেছে প্রতিটা পিতা মাতাকে এখানে খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাস, সঙ্গ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। একজন বাবা মা যখন বয়স্ক হয়ে যায় আর কি, সঙ্গটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে যেমন তার হাজব্যান্ড হয়তো বা মারা গেছে, তার ওয়াইফ মারা গেছে, তিনি কিন্তু বাবার সঙ্গ চায়, তার ছেলে মেয়েদের সঙ্গ চায়, অথবা মা সঙ্গ চায় ছেলে মেয়েদের। তো এই সঙ্গটাকেও কিন্তু নিশ্চিতকরণ করতে হবে। আইনে কিন্তু খুব সুন্দর করে বলেছে সঙ্গ দিতে হবে পিতামাতাকে। এবং শুধু তাই নয়, এটা যদি একের অধিক যদি বাচ্চা থাকে আর কি, সন্তান থাকে, তাহলে সকল সন্তানেরই দায়িত্ব এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে যে তারা তাদের বাবা মাকে কিভাবে দেখাশোনা করবে, কে কতটুকু দেখাশোনা করবে। এবং বাবা মা যদি আলাদা থাকে, সাধারণত তাদেরকে আলাদা করে রাখা যাবে না, বাট কোনো কারণে যদি আলাদা থাকে, অথবা ধরেন ছেলে বা সন্তান বিদেশে আছে, তাহলেও কিন্তু তাদেরও দায়িত্ব আছে তারপর ওখান থেকে খোঁজ খবর নেওয়া বলেন, এবং তাদের ইনকাম থেকে কিছু টাকা, যৌক্তিক পরিমাণ টাকা, এমন না লাখ লাখ টাকা পাঠাতে হবে, তাদের জন্য যৌক্তিক পরিমাণ কিছু টাকা পয়সার ব্যবস্থা তাদেরকে বাবা মার জন্য করতে হবে। এটা কিন্তু আইনে খুব সুন্দর করে খোঁজ খবর রাখবেন, খোঁজ খবর তো রাখতেই হবে। আবার আইন প্রয়োগের জটিলতাটা, আইন প্রয়োগের জটিলতাটা একটা জায়গায় কি, এখানে দেখেন এখানে আইনে স্পষ্ট করে বলে দিয়েছে যে 7-এর 2 ধারাতে আর কি, যে এখানে পিতা বা মাতার লিখিত অভিযোগ থাকতে হবে, তাহলেই এটা আমলে নেওয়া যাবে। তো এখন দেখেন আপনি গ্রামে গঞ্জে যদি যাই তাহলে হচ্ছে কতজন আর লেখাপড়া জানে, আমি এই আইনটা সম্বন্ধেই তো জানে না। আবার আমি লিখিতভাবে অভিযোগ করব আমার সন্তানের বিরুদ্ধে, এটা যে কতটা মানে কষ্টদায়ক। আবার আমি লিখিত অভিযোগ যদি করি, আমার সন্তান যদি আবার আমাকে পাল্টা অভিযোগ করে বা আমাকে যদি আরও দেখাশোনা না করে, যতটুকু দেখাশোনা করতো সেটাও যদি না করে, মানে গ্রামে গঞ্জের কিন্তু চিত্র আরও খারাপ। আবার উচ্চবিত্ততে যদি দেখেন যে আমি আমার ছেলের নামে একটা অভিযোগ করব, এটা জানাজানি হলে সমাজ কি বলবে, আমার সামাজিক মর্যাদা কোথায় যাবে, আমার ছেলে ছোট হয়ে যাবে, এই ভাবনা থেকে তো অনেক মাও অভিযোগ করে না। মা তো অনেক উদার, যে আমি যদি অভিযোগ করি তাহলে আমার ছেলেটা ছোট হয়ে যাবে, এই ভাবনা থেকেও কিন্তু এই আইনে অনেকে আসে না আর কি। তবে আমার মনে হয় এই আইনটাকে, এই যে লিখিত অভিযোগ বলেন, এটা শুধুমাত্র পিতা মাতার উপর না ছেড়ে দিয়ে পিতা মাতাকে যারা দেখছে, যারা কাছে থেকে দেখছে, যে আমি দেখছি যে আমার বন্ধু হচ্ছে তার মাকে দেখছে না, আমি দেখছি আমার খালাতো ভাই বা চাচাতো ভাই তার মাকে দেখছে না, তাহলে আমার উপরেও আমিও জানি এই অভিযোগটা দায়ের করতে পারি। একটা সামাজিক দায়িত্ববোধের জায়গা, যারা সামাজিক দায়িত্ববোধ নিতে চায় তারাও যদি অভিযোগ করে, অথবা যদি এখানে আমাদের দেশে তো সোশ্যাল সার্ভিসটা ওভাবে ইমপ্রুভ না, তাই না, আমাদের যে মন্ত্রণালয় আছে আর কি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের যে সার্ভিসটা এটা তো এতটা ইমপ্রুভ না। বিদেশে আমরা কি দেখেছি যে ফোন করলেই সার্ভিস দিতে চলে আসে, বা কারো অভিযোগ আছে কিনা। আমরা তো বিদেশে দেখবেন যে বিদেশে বাচ্চাদেরকেও শাসন করা যায় না, বাচ্চাদেরকেও আপনি মারতে পারবেন না, কিন্তু আপনি এল্ডারলি পিপুলকেও আপনি শাসন করতে পারবেন না, সাথে সাথে কিন্তু আপনার আপা ভালো জানে আর কি, পুলিশ চলে আসবে আর কি। তো এই ব্যবস্থাটা আমাদের দেশে তো এখনো ইমপ্রুভ করেনি, এটা ইমপ্রুভ হবে এক সময় হয়তো। তো এই বাস্তবতার দিকে, এই বাস্তবতার মধ্যে দেখুন আমাদের যেতে